ডক্টর ইউনূসের করা সামরিক চুক্তিগুলো স্পেশালি ফাইটার যে ডিলগুলো কি তারেক রহমান বাতিল করে দেবেন? 26 মার্চ মিলিটারি কুচকাওয়াজে বাংলাদেশ যে পৃথিবী বিধ্বংসী মিসাইলগুলো দেখিয়েছে, এগুলো দেখে আপনাদের অনেকের হাসি আসলেও আমার কাছে লজ্জায় লেগেছে। প্রায় 55 বছর আগে স্বাধীন একটা দেশের মিলিটারি ভান্ডারের কি অবস্থা। এর চেয়ে ইন্ডিপেন্ডেন্ট মিলিটারি গ্রুপ, প্রক্সি মিলিটারি গ্রুপ যেমন হিজবুল্লাহ, হুতির কাছেও আমার কাছে মনে হয় আরো বেটার অস্ত্র আছে, আরো বেটার অস্ত্র ভান্ডার আছে। সো মিলিটারি কেনাকাটা করা, সামরিক কেনাকাটা করা আমাদের জন্য ফরজ, এটা যে কোনো সাধারণ মানুষও বুঝতেছে। কারণ যুদ্ধ লাগলে আপনি তো চেতনা দিয়ে দেশ রক্ষা করতে পারবেন না। স্পেশালি বর্তমান বিশ্বে যে যুদ্ধগুলো চলতেছে সেটা থেকে আমরা সেটা আরো ক্লিয়ার ধারণা পাই যে চেতনা দিয়ে আলটিমেটলি দেশ রক্ষা হয় না। দেশ রক্ষা করার জন্য প্রয়োজন সামরিক রসদ। ইউনূস আমলে যে সকল ফাইটার জেট নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম হলো চীনা জেট-NC, পাকিস্তানি J-17 ব্লক 3, ইতালির বিখ্যাত ইউরোফাইটার টাইফুন। এছাড়া আরো অন্যান্য ফাইটার জেট এবং ড্রোন নিয়ে আলোচনা হয়েছে। চীনের সাথে সামরিক ড্রোন কারখানা স্থাপনের চুক্তি হয়ে গেছে। আর ইউনূস এগুলো খুশিতে ঠেলায় ঘুরতে করে নাই। এই আলোচনাগুলো বাংলাদেশের জন্য ফরজই ছিল বলা যায়। স্পেশালি 26শে মার্চের কুচকাওয়াজ দেখে তো আপনারা রিলেট করতে পারতেছেন। আমাদের বিমান বাহিনীকে হাসিনা টিকটক বিমান বাহিনী করে রেখেছিল। বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ এয়ারফোর্সের যে কি বেহাল দশা, এটা নিয়ে আমরা এই ভিডিওতে ডেডিকেটেড আলোচনা করেছি। তাই আজকে ভিডিওতে আমরা ওইটা রিপিটেড করলাম না। তবে যারা ওই ভিডিওটা দেখেননি তাদের জন্য যদি আমি সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, গত 15 বছর হাসিনা রেজিমে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বলার মতো কোনো ক্রয় করেনি হাসিনা। বাংলাদেশের যে এয়ার ডিফেন্স সিস্টেম, বাংলাদেশের কাছে কোনো লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম থাকা তো দূরে থাক, বাংলাদেশের কাছে কোনো মিড রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমও নাই। যেটা আছে শর্ট রেঞ্জের FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম। এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আপনি কি করবেন? এটা দিয়ে আপনি মশও মারতে পারবেন না, শত্রুপক্ষের মিসাইল আটকানো তো দূরে থাক। মানে আপনার প্রতিবেশী চালাচ্ছে iPhone 17 Pro Max, এত আধুনিক ফোন, আর আপনি এখনো পরে আসেন সেই 90 দশকের 80 দশকের Nokia 1250 মডেলে। সো এটাই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা। সো এটা থেকে আপনি আইডিয়া করতে পারতেছেন যে আমাদের বিমান বাহিনী কোন পজিশনে রয়েছে। বাংলাদেশি ফাইটারদের কি পরিমাণ সক্ষমতা ছিল এটা নিয়ে আপনাদেরকে একটা স্টোরি শেয়ার করি। ইসরায়েলের সাথে যখন গোটা আরব বিশ্ব মিলে 6 দিনের যুদ্ধ লাগে 1967 সালে, সেই সময় বাংলাদেশি ফাইটার সাইফুল আজম স্যার ইসরায়েলের সীমানার ভিতরে গিয়ে ইসরায়েলের 4টি যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়ে আসছেন, যেটা এখনো ইসরায়েলি বিমান ধ্বংসের ইতিহাসে একমাত্র রেকর্ড, যে রেকর্ড এখনো কেউ ভাঙতে পারে নাই। সো ওই রকম সক্ষমতাই ছিল বাংলাদেশি ফাইটারদের। এখন বাংলাদেশি ফাইটারদেরকে ইসরায়েলের এগেইনস্টে যুদ্ধ করতে দেন, ওরা ফ্লাই করবে কি নিয়ে? ওই ভাঙ্গারি MiG-29 গুলো নিয়ে। এগুলো ফ্লাই করার আগে ডাউন করে দেবে। এমনকি বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 55 বছর। এই গত 55 বছরে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটা অ্যাটাক হেলিকপ্টার কিনতে পারি নাই আমরা। অথচ গত 15 বছরে, জাস্ট 15 বছরে আমরা পাচার করেছি $234 বিলিয়ন, বছরে প্রায় $16 বিলিয়ন। একটা হেলিকপ্টারের দাম কত ভাই? যে সকল আফ্রিকান দেশগুলোর গরিবত্ব নিয়ে আমরা ট্রল করি, উগান্ডা, কেনিয়া বলে আমরা ট্রল করি, ওই সকল আফ্রিকান দেশগুলোর কাছে একটা হেলিকপ্টার আছে। যেমন কেনিয়া, নামিবিয়া, মোজাম্বিক, নাইজার, চাঁদের মতো আফ্রিকান দেশগুলোর কাছে একের অধিক একটা হেলিকপ্টার আছে। অথচ যাদের জিডিপি বাংলাদেশের জিডিপির থেকে 20 থেকে 30 গুণ পর্যন্ত কম, কিন্তু তাদের কাছে একটা হেলিকপ্টার আছে। আর বিপরীতে গত 50 বছরেও এত বড় জিডিপি নিয়েও আমরা বড় লোক হয়েও একটা হেলিকপ্টার কিনতে পারি নাই। সো মানি ইজ নট আ বিগ প্রবলেম। প্রবলেমটা হচ্ছে আপনার ইন্টেনশনে, আপনি আসলে চান কিনা আপনার মিলিটারিকে ওইভাবে প্রিপেয়ার করতে। সো আশা করি বুঝতে পারতেছেন বাংলাদেশ বিমান বাহিনীর কি অবস্থা। এই জায়গাটাতে এসে ইউনূস এই সকল ডিলগুলো নিয়ে আলোচনা করেছে। সো এগুলো কোনো উচ্চাকাঙ্ক্ষী না, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একদম অত্যন্ত প্রয়োজনীয় বেসিক ডিলই বলা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কি এই ডিলগুলো নিয়ে আগাবে, নাকি ইউনূসের করা এই ডিলগুলো ক্যান্সেল করে দেবে? দেখেন, এমন একটা সময় এসে আমরা এই প্রশ্নটা করতেছি যে তারেক রহমান এই ডিলগুলো করবে কিনা নাকি বাতিল করে দেবে, যখন অলরেডি বর্তমান বিশ্বে কয়েকটা যুদ্ধ চলমান। সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন, ইসরায়েলের সাথে ফিলিস্তিনের অস্তিত্বের লড়াই বলেন, কিংবা ইরানের সাথে সন্ত্রাসী আমেরিকা ও আগ্রাসী ইসরায়েলের যুদ্ধই বলেন, কিংবা সেদিকে সিরিয়া লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধই বলেন না কেন। তবে এই যে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধ থেকে কিন্তু আমরা নতুন কিছু শিক্ষা পাচ্ছি। যেখানে প্রথম দিকে ধারণা করা হয়েছিল যে ইরান হয়তো 2 দিন টিকতে পারবে না, সেখানে ইরান বিজয়ের পথে। মার্কিনেরা যতগুলো আসপেক্ট নিয়ে এই যুদ্ধে নেমেছে, প্রায় সবগুলো আসপেক্টে তারা ফেল করে বসছে। এখন যুদ্ধ থেকে পালিয়ে যেতে পারলে বাঁচেন। কিন্তু আপনাদেরকে যদি প্রশ্ন করে বলেন তো, ইরান কি কখনো এই যুদ্ধ চেয়েছে? চায় নাই তো, তাই না? কিন্তু তারপরও আগ্রাসী টেররিস্ট রাষ্ট্র আমেরিকা ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। অপরদিকে ইসরায়েল, যারা গ্রেটার ইসরায়েল বানানোর আকাঙ্ক্ষা আছে, স্বপ্নে আছে, তারাও তাদের গ্রেটার ইসরায়েল বানানোর জন্য, মিডল ইস্টকে অস্থিতিশীল করে রাখার জন্য, যাতে তাদের গ্রেটার ইসরায়েল বানানো সহজ হয়, তারা ইরানের উপরে যুদ্ধটা চাপিয়ে দিয়েছেন। কিন্তু ইরান তো এই যুদ্ধ চায় নাই। অপরদিকে আপনি দেখেন, সিরিয়া সেম কাজ করতেছে ইসরায়েল, লেবাননে সেম কাজ করতেছে, জায়গা দখল করতেছে।
ওদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, ওরা তো যুদ্ধ চায় নাই। তো বর্তমান বিশ্বে আপনি যুদ্ধ না চাইলেও আপনার উপর যুদ্ধ চাপিয়ে দিবে। এবং আমরা এমন একটা বাফার জোনে বসবাস করতেছি, এমন একটা ক্ষুদ্র দেশ আমরা, যেখানে আমাদের পাশে একটা এরকম একটা আগ্রাসী রাষ্ট্র আছেন, যেখানে তাদের আকাঙ্ক্ষা ওই গ্রেটার ইসরায়েলের মতো সিম অখণ্ড ভারত, এবং অখণ্ড ভারত কিন্তু এখন আর কোনো কনস্পিরেসি না, এটা বাস্তবতা। সো এমন একটা অবস্থায় আপনি যুদ্ধ না চাইলেও টুডে অর টুমোরো আপনার উপর কিন্তু সেই যুদ্ধ চাপিয়ে দিবেই। সো আপনি সেই যুদ্ধের জন্য কিভাবে প্রিপেয়ার হচ্ছেন, এটাই সবচাইতে বড় কোশ্চেন। আর যখন কোন আগ্রাসী রাষ্ট্র আপনার উপর যুদ্ধ চাপিয়ে দিবে, যেভাবে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, তখন আপনি আপনার মাতৃভূমি কিভাবে রক্ষা করবেন? চেতনা দিয়ে দ্যাট ডাজন্ট ওয়ার্ক। সো এমন একটা নেসেসারি পজিশনে বাংলাদেশের ক্ষমতায় যে আসতো 26শে মার্চ তো কুচকাওয়াজে দেখছেন বাংলাদেশ সামরিক রসদের কি অবস্থা। এমন নেসেসারি পজিশনে বাংলাদেশের ক্ষমতায় যে আসতো, সে যদি বাংলাদেশপন্থী সরকার হয়, সে এই চুক্তিগুলো করতো কিংবা এই চুক্তিগুলো নিয়ে আলোচনা করতোই। আমরা দেখার চেষ্টা করি ইউনুস গত 1.5 বছরে কি কি চুক্তি করেছে এবং এই চুক্তিগুলোর ভবিষ্যৎ কি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করেন। আর প্লিজ আপনাদের যদি সম্ভব হয় আমাদেরকে ডোনেট করেন, কারণ আমরা কন্টেন্ট ভিডিও বানানো নিয়ে স্ট্রাগল করতেছি। আগের একটা ভিডিওতে আমরা এক্সপ্লেইন করতেছি কিরকম স্ট্রাগল করতেছি, সো চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। সো আপনারা প্লিজ আমাদেরকে ডোনেট করেন, যাতে আমরা এরকম ভিডিওগুলো সামনের দিকে আরো বানিয়ে নিয়ে আসতে পারি। আর ডোনেট লিংক, আমাদের ডোনেট ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট সার্চ করে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ডোনেট করতে পারেন ওয়েবসাইটের ভিতরে গিয়ে। আর ওয়েবসাইট লিংক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। গত 1.5 বছরে ইউনুস মিলিটারির জন্য বেসিক্যালি 5টা চুক্তি করেছে। 5টা চুক্তির মধ্যে 27 জানুয়ারি বাংলাদেশ এয়ারফোর্স চায়নার সাথে G2G ড্রোন ম্যানুফ্যাকচার এবং টেকনোলজি ট্রান্সফারের চুক্তি করেছে। এই চুক্তির ভবিষ্যৎ হলো, এটা যেহেতু চুক্তি হয়ে গেছে এবং এটা বাংলাদেশের স্বার্থেই, সো এবং চীনের সাথে আমাদের এক ঐতিহাসিক সম্পর্ক আছে, আমার কাছে মনে হয় যে এই চুক্তিটা বিএনপি সরকার, স্পেশালি তারেক রহমান সরকারের জন্য কাজ সহজ করে দিয়েছে এবং বিএনপি সরকার এই চুক্তি নিয়ে সামনের দিকে আগাবে। কারণ এই চুক্তির ফলে বাংলাদেশ বিমান বাহিনী লো এবং মিড রেঞ্জের ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জন করবে, যেটা শুধু সামরিক ক্ষেত্রে নয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার করা হবে। সো এটা নিয়ে বিএনপি সরকার আগাবেই বলা যায়। এরপর 3রা ফেব্রুয়ারি বাংলাদেশ এবং জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ে একটি চুক্তি করা হয় এবং এই চুক্তিটি বাংলাদেশি ডিফেন্সকে আধুনিকরণের জন্যই করা হয়। এই চুক্তি থেকে বিএনপি সরে আসবে বলে মনে হয় না, কারণ ওই সময়টাতে বাংলাদেশ নিরাপত্তা উপদেষ্টা যিনি ছিলেন খলিলুর রহমান, তিনি এখন কিন্তু বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। সো এগুলো বিএনপির কাজ জাস্ট সহজ করেছে আমি বলবো। এরপর 8ই ফেব্রুয়ারি যুক্তরাজ্যের সাথে হাইড্রোগ্রাফিক ও ওশনোগ্রাফিক জরিপ জাহাজ HMS এন্টারপ্রাইজ ক্রয়ের G2G ডিল হয়। এই ডিলগুলো বেশ ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং এটা একটু পরেই বলছি। এর আগে 9 ডিসেম্বর ইতালির বিখ্যাত লিওনার্দো কোম্পানির সাথে ইউরোফাইটার টাইফুন নিয়ে LOI সাইন হয়। এই ইউরোফাইটার LOI সাইন নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, ওইটাও আপনারা দেখতে পারেন। LOI কোনো চুক্তি না, এটা জাস্ট একটা সমঝোতা যে আমরা তোমাদের সাথে এই ফাইটার জেট নিয়ে আলোচনা করতে চাই। সো এটা কোনো চুক্তি না, এটা চাইলে বিএনপি নেক্সট স্টেপে নিয়ে যাবে, অর্থাৎ এটাকে চুক্তি পর্যায়ে নিয়ে যেতে পারে। আর যদি বিএনপি প্রয়োজন মনে করে যে না এটা প্রয়োজন না, তাহলে বিএনপি এটা নিয়ে আগাবে না, এটাতে কোনো প্রেশার নাই। তবে নিঃসন্দেহে ইউরোফাইটার টাইফুন বাংলাদেশের জন্য একটা গেম চেঞ্জার ফাইটার জেট হবে যদি বিএনপি সেই পথে আগায়। একটু আগে বললাম না এই ডিলগুলো বেশ ইন্টারেস্টিং, কেন বললাম? কারণ হচ্ছে ইউনুস যতগুলো ডিল করছে, আপনি যদি ডিলগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেন, এগুলো দেখবেন এশিয়া এবং পশ্চিমা মিত্রদের সাথে ব্যালেন্স করে করেছেন, যাতে করে পরবর্তীতে যে সরকার আসবে তাদের খুব একটা সমস্যায় পড়তে না হয়। পশ্চিমাদেরকে খুব ভালোভাবে ব্যালেন্স করা হয়েছে, খুশি করা হয়েছে, সাথে করে এশিয়ার আমাদের পুরনো যে মিত্র তাদেরকে হাতে রাখা হয়েছে। কিন্তু বর্তমানে যারা ক্ষমতা আছে তারা টোটালি একটা রাজনৈতিক সরকার, জনগণের ভোটে তারা ক্ষমতায় আসছে। সো ওই জায়গাটা থেকে তাদের একটা পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, তাদের রাজনৈতিক স্বার্থ আছে, তাদের দলীয় স্বার্থ আছে, তাদের কূটনৈতিক স্বার্থ আছে। এই জন্য তারা যে ডিলগুলো করবে তারা তাদের স্বার্থ বিবেচনা রাখবে, জাতীয় স্বার্থ বিবেচনা রাখবে, কূটনৈতিক স্বার্থ বিবেচনা রাখবে এবং ভূরাজনীতির বিষয়টাও দেখতে হবে। স্পেশালি আমেরিকা, ইন্ডিয়া এবং চীন, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা ব্যালেন্স করে তারা নতুন ডিলগুলোর দিকে আগাইতে চাইবে বা নতুন ডিলগুলো করবে। এবং এই যে ইউনুস যে ডিলগুলো করছে, ওই ডিলগুলোকেও পুনর্বিবেচনা করবে, সবকিছু মাথায় রেখে। এত না পাচ্ছে একদম সহজ করে যদি বলি, ইউনুস যে ডিলগুলো করছে এগুলো নিয়ে বিএনপি প্র্যাগমেটিক হবে, বিএনপি এগুলোর অনেকগুলোই বাস্তবায়ন করবে, তবে একটু সময় নেবে এবং বাকি যেগুলো আছে এগুলো ইনহেরিট করে বা পুনর্বিবেচনা করে তারা আগাবে। তবে ইউনুসের করা চুক্তিগুলোর বাইরেও যে চুক্তিগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে কিন্তু চুক্তি পর্যন্ত গড়ায় নাই, ওই চুক্তিগুলো কি বর্তমান সরকার করবে কিনা সেটার ভবিষ্যৎ দেখা যাবে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে। এইরকমই অনেক বেশি আলোচিত একটা চুক্তি হলো চায়নার J-10C চুক্তি। হাসিনা পালায় যাওয়ার পরপরই সাউথ চীনা মর্নিং পোস্টে আমরা দেখি বাংলাদেশি এয়ারফোর্সের জন্য চীনা J-10C কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে। তখন এটা নিয়ে তুমুল আলোচনার জন্ম হয়।
এরপর এটার ইন্টারেস্টে সীমাবদ্ধ থাকেনি, এটা প্ল্যানের রূপ নেয়। ইউরোপ সরকার $2.2 বিলিয়ন 20টি চীনা জেট এনসি কেনার পরিকল্পনা করে, যেটা হতে পারে ডাইরেক্ট ক্রয় কিংবা G2G ডিল। আর এই চুক্তির 26-27 সালের মধ্যে হয়ে যাওয়ার কথা এবং ফার্স্ট ডেলিভারিও রিসিভ করার কথা, এবং এটার যে টাকা তা বাংলাদেশ 10 বছর সময় পাবে পরিশোধ করার জন্য। সো বলা যায় চুক্তির টোটাল একটা রোড ম্যাপ তৈরি হয়ে গেছিল, কিন্তু ইউনুস এই চুক্তিটা করে যায় নাই। এখন এটা কাজ হচ্ছে বিএনপি কি এই চুক্তিটা ফাইনালি করবে কিনা। এরপর আরেকটি ফাইটার জেট নিয়ে তুমুল আলোচনা, যেটা হচ্ছে পাকিস্তানের JF-17 ব্লক 3। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পাকিস্তান ইভেন ভিজিটও করেছেন, সেখানে তিনি JF-17 ব্লক 3 নিয়ে আলোচনা করেছেন। সো ধরেই নেওয়া হচ্ছিল বাংলাদেশ পাকিস্তানের এই JF-17 ব্লক 3 কিনবে। ইভেন পাকিস্তানের JF-17 ব্লক 3 কিন্তু পরীক্ষিত, যেটা চায়নার সাথে যৌথ প্রযুক্তিতে তৈরি, যেটা তাদের এই যে রিসেন্টলি 1 বছর আগে যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, যেই ফাইটার জেট দিয়ে তারা ভারতের ফ্রান্স রাফাল 5টা রাফাল ডাউন করে দিয়েছেন। সেরকম একটা পরীক্ষিত জেট নিয়ে আশা করা হচ্ছিল, খুব হোপ করা হচ্ছিল যে বাংলাদেশ পাকিস্তান থেকে এই ফাইটার জেট গুলো কিনতে পারে, কিন্তু ওটা আলোচনা পর্যন্ত সীমাবদ্ধ ছিল, ফাইনালি ডিল পর্যন্ত আগায় নেয় বা ইউনুস ওটার ডিলটা করে নাই। এরপর তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের আলোচনা হয়েছিল, কিন্তু যেটা আর ডিল পর্যন্ত আগায় নাই। সো মোটা দাগে 3টা জেট নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো ডিল পর্যন্ত করে নাই। সেটা হচ্ছে চায়না জেট এনসি, পাকিস্তানের JF-17 ব্লক 3 এবং তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টার। এখন এগুলোর ভবিষ্যৎ কি? এই জেটগুলো কি আসবে বা এই আলোচনাগুলো কি ডিল পর্যন্ত গড়াবে? এই প্রশ্নটা লাস্ট কয়েকদিন ধরে আপনারা আমাকে ইনবক্সে করতেছিলেন এবং এটা নিয়ে একটা ভিডিও বানানোর রিকোয়েস্ট করতেছিলেন, এই জন্যই এই ভিডিওটা তৈরি করা। এবং আমি যেটা মনে করি যে এই ডিলগুলো হবে কিনা বা এই জেটগুলো আসবে কিনা, এটা ডিপেন্ড করবে বিএনপির পলিসির উপর। বিএনপি মিলিটারি নিয়ে কি চিন্তা করে, তারা কি ইন্ডিয়ান ব্লকের বাইরে গিয়ে বাংলাদেশ বিমান বাহিনীকে আরো সক্ষম করতে চাইবে কিনা, বা আমাদের যে এয়ারফোর্সের যে বেহাল দশা এটাকে আর ইমপ্রুভ করতে চাইবে কিনা, সেটার উপর বিএনপি কি পলিসি নেয়, কোন কোন দেশগুলো থেকে তারা জেট নেবে, এটার উপর। আর বিএনপি যাদের যে ম্যানিফেস্টো দিয়েছে, ওই ম্যানিফেস্টোতেও তারা মিলিটারি পেছনে ব্যয়ের কথা বলেছে, এবং তারা যদি তাদের ম্যানিফেস্টোর মধ্যে অনেস্ট থাকে তাহলে কিছু পরিমাণ জেট আসবে। সবগুলো জেট না আসলেও কিছু জেট আসবে, তবে কিছুটা সময় লাগবে। বাংলাদেশ বিমান বাহিনীর বাস্তবতা হলো গত 15 বছরে যেহেতু কোনো ফাইটার জেট কেনা হয়নি, তাই আমাদের বিমান বাহিনী আধুনিকরণের জন্য ফাইটার জেট কেনা এখন অত্যন্ত ফরজ। আমাদের MiG-29 এবং F-7 এই জেটগুলো এখন আপগ্রেড করা অপরিহার্য হয়ে পড়েছে। সো এই পরিস্থিতিতে কিছু জেট ডেফিনেটলি আসবে, কিন্তু প্রশ্ন করতে পারেন তাহলে কোন জেটগুলো আসবে। দেখেন, ইউনুসের গত 1.5 বছর ইউনুস ভারতের সাথে কোনো নেগোসিয়েশনে যায় নাই। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলেছে। ভারতের শত্রু যারা পাকিস্তান এবং চীনের সাথে দাপটের সাথে ইউনুস সফর করেছে, এবং বাংলাদেশ এয়ারফোর্সের প্রধান পাকিস্তান গিয়ে পাকিস্তানের জেট নিয়ে আলোচনা পর্যন্ত করেছে, এবং কিনার অনেক বড় প্রবাবিলিটি তৈরি হয়েছে। কিন্তু বর্তমানে যে সরকার, এটা টোটালি একটা পলিটিক্যাল সরকার। এই সরকারের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে। এই সরকার তার প্রতিবেশীগুলোর সাথে সম্পর্ক ব্যালেন্স করে চলতে চায়, সম্পর্ক উন্নত করতে চায়। তো সেই দিক বিবেচনায় বাংলাদেশের বেশিরভাগ জিও পলিটিক্যাল অ্যানালিস্ট মনে করতেছে যে বাংলাদেশ যদি পাকিস্তানের জেট কিনে, সেটাতে ভারত নাখুশ হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বা বিএনপি সরকারের সম্পর্ক খারাপ হবে। কিন্তু বিএনপি মোটেও এটা চায় না যে ভারতের সাথে সম্পর্ক খারাপ হোক, বরং বিএনপি ভারতের সাথে সম্পর্ক উষ্ণ করতে চায়, ভারতের সাথে সম্পর্ক আরো ভালো করতে চায়। সো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বিবেচনা বা ভারতের সাথে ভালো সম্পর্ক করার প্রেক্ষাপটে বলা যায় পাকিস্তানের JF-17 ব্লক 3 এই চুক্তিতে বিএনপি যাবে না। এই পাকিস্তানের JF-17 ব্লক 3 সস্তা হোক কিংবা তারা যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত হোক না কেন, শুধুমাত্র ভারতের সম্পর্ক বিবেচনায় বলা যায়, ভারতের সাথে সম্পর্ক উন্নত করণের বিবেচনায় বলা যায়, বা ভারত নাখুশ হতে পারেন সে টেনশনের বিবেচনায় বলা যায় পাকিস্তানের এই JF-17 ব্লক 3 বাংলাদেশে আসবে না বা এই ডিলটাও হবে না। এরপর বাহিনীতে বিএনপি কিন্তু রিশাফল করেছে, মানে হচ্ছে মিলিটারিতে কিছু চেঞ্জ করেছে। ইউনুস ঘনিষ্ঠ যারা ছিল তাদেরকে চেঞ্জ করে বিএনপি ঘনিষ্ঠদের এনেছে। সো এটা একদম নর্মাল প্র্যাকটিস, এটা সব ডেমোক্রেটিক ট্রানজিশনে হয়ে থাকে। সো এটা নর্মালি, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই যে আগে যারা ছিল তারা পাকিস্তানের ওই জেটগুলো কেনার বিষয়ে যতটা ইতিবাচক ছিল, বিএনপি যাদেরকে বসিয়েছে তারা ততটুকু ইতিবাচক হবে কিনা। তারা ইতিবাচক হলেও রাজনৈতিক যে সিদ্ধান্ত, পলিটিক্যাল সিদ্ধান্তের বাইরে গিয়ে তো এয়ারফোর্সের মানুষ গিয়ে কেনা, এয়ারফোর্সের বাহিনীর লোকেরা গিয়ে কেনাকাটা করতে পারে না। সো রাজনৈতিক সিদ্ধান্ত সেই ভারতের বিপক্ষে গিয়ে পাকিস্তান থেকে জেট কেনার চিন্তা করবে কিনা, বিবেচনা করবে কিনা, সেটাও দেখার বিষয়। তাহলে এই জায়গাটাতে প্রশ্ন আসতে পারে পাকিস্তানের JF-17 ব্লক 3 এবং তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টারের বিকল্প হিসেবে, যেহেতু আমাদের জেট লাগবে, এগুলোর বিকল্প হিসেবে বিএনপি কোন দিকে আগাবে, কোন দেশের জেটগুলো নিয়ে আসবে। বিকল্প হিসেবে বিএনপি বিবেচনা করছে দক্ষিণ কোরিয়াকে। দক্ষিণ কোরিয়া থেকে ফাইটার জেট এবং অ্যাটাক আর্মড হেলিকপ্টার কিনতে পারে, এবং এ নিয়ে বর্তমানে সক্রিয় আলোচনাও চলছে। পাকিস্তানের JF-17 এর বিকল্প হিসেবে দক্ষিণ কোরিয়ান FA-50 গোল্ডেন ইগল
লাইট কম্ব্যাট ফাইটার এটা কিনতে পারে। এটাও JF-17 এর মতোই ক্লাসের, কিন্তু আরো আধুনিক রাডার, প্রিসিশন ওয়েপন এবং লো কস্ট লাইফ সাইকেল। FA-15 এর ব্লক 20 এটা আরো আধুনিক মডেলের। দুইটা মডেল নিয়ে গত বছর নভেম্বরে আলোচনা হয়েছে। তো এখন বিএনপি যদি ভারতের স্বার্থ বিবেচনা রাখে বা আরো সহজ করে বললে ভারতকে বেশি প্রায়োরিটাইজ করে, তাহলে পাকিস্তানের JF-17 ব্লক 3 এর বদলে দক্ষিণ কোরিয়ার FA-15 গোল্ডেন ইগল এই ফাইটার জেটগুলো আনতে পারেন। এবং দক্ষিণ কোরিয়া যেহেতু পশ্চিমাদের অন্যতম মিত্র বা পশ্চিমাদের ভালো মিত্র, সো এই জেটগুলো কিনে পশ্চিমাদের সুনজরেও থাকা যাবে। আর পাকিস্তানও ডেফিনেটলি পশ্চিমাদের মিত্র, কিন্তু পাকিস্তানে এই ফাইটার বা সামরিক খাতে কিন্তু চীনের ইনফ্লুয়েন্স অনেক অনেক বেশি। তুরস্কের অ্যাটাক হেলিকপ্টারের বিকল্প হিসেবে আমরা দেখছি বাংলাদেশ কোরিয়া থেকে হেলিকপ্টার কেনার আগ্রহ দেখিয়েছে। তার মধ্যে LAS-1 মিরন লাইট আর্মড হেলিকপ্টার এবং KUS-1 মাল্টি রোল ইউটিলিটি হেলিকপ্টার নিয়ে আলোচনা করছে। BF-612টি হেলিকপ্টার কেনার আগ্রহ দেখিয়েছে। কিন্তু তুরস্ক থেকে অ্যাটাক হেলিকপ্টার কিনবে কি কিনবে না, এটা নিয়ে বিএনপির অভ্যন্তরে এখনো ফাইনাল কোনো ডিসিশন হয় না। এটার ভবিষ্যৎ দেখা যাবে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে। তুরস্ক কিন্তু পশ্চিমাদের অনেক বড় মিত্র, ন্যাটো জোটের অংশ। সো সেখান থেকে বিএনপি যদি রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করে তুরস্ক থেকেও অ্যাটাক হেলিকপ্টার কিনতে পারে, বা আরো অন্যান্য মিত্রদের থেকেও বিএনপি কিন্তু এগুলো কালেক্ট করতে পারে। এছাড়া বাংলাদেশ আমেরিকা থেকে সেকেন্ড হ্যান্ড মানে রিফারবিশ ব্ল্যাক হক হেলিকপ্টার ক্রয়ের দরপত্রের আহ্বান করেছেন। মানে হলো যুক্তরাষ্ট্র থেকে সেকেন্ড হ্যান্ড হেলিকপ্টার কিনতেছে। হাসিনা পতনের পর যেটা হয়েছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্স অন্যান্য যে কোনো সময়ের তুলনায়, স্পেশালি গত 15 বছরের তুলনায় অনেক অনেক বেড়েছে। স্পেশালি বর্তমান যে সরকার আছেন, এই সরকার যুক্তরাষ্ট্রকে অনেক অনেক বেশি প্রায়োরিটাইজ করতেছেন। সো বাংলাদেশ যে ডিলগুলো করবে, সেই ডিলগুলো পশ্চিমাদের স্বার্থ বিবেচনা এবং পাশাপাশি ওই যে বললাম জিও পলিটিক্যাল ট্রায়াঙ্গেল, ইন্ডিয়া এবং চীন, এই সবগুলো বিবেচনা করেই কিন্তু সামনের দিকে আগাবে এবং পশ্চিমাদেরকে প্রায়োরিটির 1 নম্বরে রাখবে। যুক্তরাষ্ট্র যেটা চায়, বাংলাদেশ সামরিক কেনাকাটায় চীনের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে সেটা যুক্তরাষ্ট্র অথবা তাদের মিত্র থেকে কেনুক। সো বিএনপি মিলিটারি ক্রয় সেই দিকে বিশেষ খেয়াল রাখবে। এরপর আছে চীনা জেটেন্সি। আমার কাছে কেন জানি মনে হয় এটা ডিল পর্যন্ত আগাবে। বিএনপি সরকার এই ডিলটা করবে এবং চীনা জেটেন্সি বাংলাদেশে আসবে। কেন বলছি? চীনের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আছে। স্পেশালি বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের খুব ভালো সম্পর্ক ছিল, হয়তো তারেক রহমানও সেই পথে আগাবে। পশ্চিমাদের এক্ষেত্রে একটা প্রেশার থাকবে, তবে পশ্চিমাদের এই প্রেশার ব্যালেন্স করার জন্য অলরেডি কিন্তু বিএনপি চেষ্টা করতেছে। এই যে ব্ল্যাক হক হেলিকপ্টার সেকেন্ড হ্যান্ড এগুলো কিনতেছে পশ্চিমাদের খুশি করার জন্য, নাথিং এলস। এরপরে আরো কিছু সাবমেরিন টাবমেরিন পশ্চিমা এবং পশ্চিমা মিত্রদের থেকে কিনবে। তো ওই চাপগুলো ব্যালেন্স করে হলেও চীনা জেটেন্সি আমার কাছে মনে আসবে, যেহেতু এটার একটা রোড ম্যাপ তৈরি করে রেখেছে ইউনূস সরকার। সো এই জেট নিয়ে আমি আশা করে এক্সপেকটেশন রাখি যে এই জেটটা অন্তত পক্ষে বিএনপি রাষ্ট্রের চিন্তা করে, সভরেনিটির চিন্তা করে, বাংলাদেশ এয়ারফোর্সকে আপগ্রেড করার চিন্তা করে এই জেটগুলো নিয়ে আসবে। অন্তত পক্ষে 20টা চীনা জেটেন্সি তো নিয়ে আসবেই। তবে দেখা যাক সামনের দিনগুলোতে বিএনপি এই ডিলগুলো নিয়ে কি করে, বিএনপি এগুলো নিয়ে আগায় কিনা। এছাড়া বর্তমান বিশ্বের যে যুদ্ধ চলতেছে, ইরান এবং আমেরিকার যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু আমরা সম্পূর্ণ ডিফারেন্ট একটা অভিজ্ঞতা পাচ্ছি। ইরানের কিন্তু এয়ারফোর্সের পাওয়ার অতটা বেশি নাই, আর অন্যদিকে বিশ্বের অন্যতম এয়ারফোর্সের পাওয়ার সম্পন্ন আমেরিকা এবং ইসরায়েল ইরানের কাছে বলা যায় নাকানি চুবানি খাচ্ছে। ইরান ড্রোন এবং মিসাইল দিয়ে ডোমিনেট করে যাচ্ছে। তাই এয়ারফোর্সের সক্ষমতা বাড়ানোর সাথে সাথে ড্রোন, মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেমে মনোযোগ দিতে হবে বাংলাদেশকে। লং রেঞ্জের না হোক, অন্তত মিড রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম বিল্ড করতে হবে। আর এই যুদ্ধে আমরা এআই এর ব্যবহার দেখতেছি। আমেরিকা স্ট্রাইক করতে, প্রিসিশনে স্ট্রাইক করতে এআই ব্যবহার করতেছি, ইসরায়েল এআই ব্যবহার করতেছে। আর ইরান কিন্তু অপরদিকে আমেরিকার ডাটা সেন্টার গুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে। সো এআই নেক্সট ওয়ারফেয়ার, এআই কিন্তু অনেক বড় প্রশ্ন। তাই বাংলাদেশ বিমান বাহিনীকে এই যে সামরিক ডেভেলপমেন্টের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ডেভেলপমেন্ট গুলো করা দরকার। সরকার প্রতি রিকোয়েস্ট থাকবে, দেশীয় রাজনীতি এক পাশে রেখে অন্তত পক্ষে সার্বভৌমত্ব, সভরেনিটি রক্ষার স্বার্থে এবার বাংলাদেশের মিলিটারিতে একটু ফোকাস করেন। যদি দুর্নীতি এবং টাকা পয়সা রোধ করা যায়, তাহলে ওই টাকাটা যদি আমাদের মিলিটারি খাতে ইনভেস্ট করা যায়, বাংলাদেশ মিলিটারি ইনশাল্লাহ এক্সপেক্ট করে আগামী 10 বছরে খুব ভালো একটা পজিশনে চলে যেতে পারবে। সো একটু মিলিটারির প্রতি আপনারা মনোযোগী হন।